আমি প্রমাণ দিতে চাই। এই চামড়া অঞ্চলের একদিকে কুলে ছেলে, একদিকে গলগলিয়া, একদিকে পুরন্দলা, এইসব এলাকায় হিন্দু মুসলমান সম্প্রদায় মুসলমানরা সব বসবাস করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে কুলের এক নেতা আছে, আর একদিকে একটা নেতা উঠেছে বর্তমানে এই চামড়ার এই প্রান্তে সাবির বলে নাম, এক সময়ে বিজেপি করত, সে এখন কোন ভাইজানের ভাই হয়ে দাঁড়িয়েছে, দিনে এখন সন্ত্রাস চালাচ্ছে। আমি জোর গলায় বলতে চাই, আমরা এই সন্ত্রাস দেখতে চাই না গো। আমরা মুসলমানদের উন্নয়ন চাই, আমরা মুসলমানদের কিসে উন্নয়ন চাই, আমরা খাদ্যে উন্নয়ন চাই, আমরা বাসস্থানে উন্নয়ন চাই, এটা আমরা মুসলমানদের উন্নয়ন চাই। মমতা ব্যানার্জি বলছে মুসলমানদের উন্নয়ন করেছে, সংখ্যালঘুদের উন্নয়ন করেছে। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, তিনি 2011 সালে এখন ক্ষমতায় এসেছিলেন, বলেছিলেন পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দেব, কিন্তু আমরা 14 বছর হয়ে গেল, আমরা দেখতে পেলাম 10,000 তো দূরে থাক, 235টা মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে, এবং যে মাদ্রাসায় শিক্ষকরা আছে সেই শিক্ষকরাও ঠিক মতো বেতন পায় না। ভাবতে হবে আজকে মুসলমানদের, এই এলাকার মুসলমানদের ভাবতে হবে। আমরা মুসলমান বিরোধী নই, আমরা মুসলমানদের নিয়েই উন্নয়ন করতে চাই। আমরা বলেছিলাম এক সময়ে সবকা সাথ সবকা বিকাশ। পশ্চিম বাংলা নয়তো সারা ভারতবর্ষে দেখুন 21 থেকে 22টা রাজ্যে বিজেপি সরকার আছে, সেসব রাজ্যে তো মুসলমান আছে, সেখান থেকে পাকিস্তানে কেউ চলে যায় নাই, বাংলাদেশে কেউ চলে যায় নাই। আর বর্তমানে এখানে একটাবার ভীতি সন্ত্রাস ধরাচ্ছে, তৃণমূলের নেতারা কি ভীতি সন্ত্রাস ধরাচ্ছে, এসআইয়ের নামে বিভিন্ন সময় মানুষদের ঘর ভীতি সন্ত্রাস ধরাচ্ছে, বলছে তোমাদের ঘর বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে। আমি আমার ইকবাল ভাইকে এই যে তাজ মাথায় দিয়ে আমি বিভিন্ন সভায় বক্তব্য রাখি, এই তাজ ইকবাল ভাইয়ের মাথায় পরিয়ে দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছি। তাই আমি বলতে চাই আজকে এই এলাকার মুসলিম সম্প্রদায় হয়, আমি এক সময় দেখেছি এখানে আমাদের একজন খুব লড়াকু আমাদের সৈনিক ছিলেন লক্ষণদা, এই পাশেই বাড়ি, লক্ষণদার বাড়ি আমি এসেছিলাম। লক্ষণদার বাড়ি এক সময় বম মেরেছিল তৃণমূল নেতারা, মনে আছে খুব ভালোভাবে, সে কথা আজকেও ভুলি নেই। লক্ষণদাকে বিভিন্ন ভাবে এখানকার নেতা কর্মীরা হেনস্থা করেছে, বাড়ি থেকে বেরোতে দেয় নাই, সেটাও আমরা ভুলি নেই, এটা ভুলার কথা নয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ডাক দিয়েছিলেন যে বদলা নাই বদল চাই। তাই আমরা এইখান থেকে বলে যাচ্ছি, বদল তো হবেই, তার থেকে বদলাও হবে, এটা আপনারা মনে রাখবেন। আসন্ন দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশ তন্ত্র হয়ে গেছে, ঝড় একটা আসছে, সেটা কি ঝড়? সারা পশ্চিম বাংলা জুড়ে একটা বিজেপির ঝড় আসছে, সেই ঝড়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি টিকতে পারবে না, এটা আপনাদের ঘর জোর গলায় বলে যাচ্ছি। আর এখানে যেসব মুসলিম ভাইরা আছেন যারা ভাবছেন বিজেপি করব কি করব না, আমি বলছি আমার দীর্ঘদিনের বিজেপির অভিজ্ঞতা, এই বিজেপি পার্টি বুঝতে গেলে অনেক সময় লাগবে। আমার প্রায় 15-16 বছর সময় লেগে গেছে এই বিজেপি পার্টি থেকে বুঝতে। তাই এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে কোন মুসলিমের কোনো অসুবিধা হবে না, এটা আপনারা মনে রাখবেন। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এসআইআর নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে এখানকার নেতারা, তৃণমূলের শাসক দলের নেতারা। আমরা কি দেখলাম, বাংলার মুখ্যমন্ত্রী কি বলছিল যে পশ্চিম বাংলায় এসআইআর হতে দেবো না। এসআইআর কথাটার পুরো অর্থ হচ্ছে স্পেশাল ইলেকশন ডিভিশন, যাকে বাংলায় বলা হয় নিবিড় ভোটার লিস্ট সংশোধন। সেই নিবিড় ভোটার লিস্ট সংশোধনে আমরা কি দেখতে পেলাম,
মমতা ব্যানার্জি বলল এই কাজ হওয়ার আগে আমার মরণ হবে, আমার মৃত্যুর ওপর দিয়ে যেতে হবে। এই মমতা ব্যানার্জি বিচারিতা করছেন, তিনি তার সরকারি আধিকারিক দিচ্ছেন, প্রশাসনকে দিচ্ছেন এই নির্বাচন কমিশনের কাজ সাহায্য করার জন্য, আর বাইরে এসে জনগণের সামনে মুখোশ দেখাচ্ছে যে আমি এসআইআর হতে দেবো না। মমতা ব্যানার্জি এসআইআর রুখতে পারে নাই। এসআইআর এর প্রথম ধাপ চলে গেছে, প্রায় 59 লক্ষ মতো ভোটার বাদ গেছে, আর ইতিমধ্যে সেকেন্ড ফেজ চলছে, যাদের ভুল ত্রুটি আছে তাদের সংশোধনী কাজ চলছে। আমি বলতে চাই এই ভোটার কারা বাদ গেছে? আপনার গ্রামে এই এসআইআর হয়েছে, ভারত স্বাধীন হবার পর 12 বার হয়েছে, তার মধ্যে অবিজেপি সরকার থাকতে 11 বার হয়েছে, আর বিজেপি সরকার থেকে একবার হয়েছে। তিনি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার এসআইআর হয়েছিল। এই বিজেপি যদি সাম্প্রদায়িক হবো, মুসলিম বিদেশি হবো, ভারতের রাষ্ট্রপতি করেছিল অটল বিহারী বাজপেয়ী, এপিজে আব্দুল কালাম আজাদকে কোন দল করেনি। তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম আজাদ, আর সেটা করেছিল বিজেপি, সেটা করেছিল অটল বিহারী বাজপেয়ী। এখানে প্রমাণ হয়ে যায় যে বিজেপি সাম্প্রদায়িক নয়, মুসলিম বিদেশি নয়, বিজেপি একটা হচ্ছে রাষ্ট্রবাদী দল। তাই আমি এখানকার চেতনাশীল বুদ্ধিজীবী মানুষকে বলতে চাই, আমি কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য রীতি টানবো। আপনারা যে উন্নয়ন দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম স্বাস্থ্যের উন্নয়ন, পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা দেখেছেন বর্তমানে কোন পেশেন্ট নিয়ে গেলে পরে সেখানে ঠিক মতো চিকিৎসা হয় নাই। বিভিন্ন দিকে বেসরকারি ছোট বড় দেখবেন নার্সিংহোম গড়ে উঠেছে। যদি হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া যেত, এলাকার মানুষ ব্যাঙ্গালোর যেত না চিকিৎসা করতে, এলাকার মানুষ চেন্নাই যেত না চিকিৎসা করতে, বর্ধমানে ভালো চিকিৎসা নিশ্চয়ই হতো, কিন্তু সেটা হচ্ছে না গো। আর আমরা মন্তেশ্বরে দেখেছি, মন্তেশ্বর বিধানসভায় 217টা গ্রাম আছে। সেই 217টা গ্রাম পশ্চিম বাংলার প্রথমে হয়েছে মন্তেশ্বরের হসপিটাল, যে হসপিটালে বেড সংখ্যা 30, সেখানে করেছিলেন সিপিএম এর মদন রায়, ফাল্গুনী রায়, এরা সেই আমলে হিদায়তুল্লাহ চৌধুরী, 30টা সিট ছিল। আর আজকে দেখা যাচ্ছে মন্তেশ্বর হসপিটালে আজকেও 30টা বেড আছে, বেড সংখ্যা বাড়ে নেই। মন্তেশ্বরের হসপিটালে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু আপনি পাশে দেখুন পূর্বস্থলীতে যেখানে 35টা বেড ছিল সেখানে 65টা হয়েছে, যেখানে ভাতারে ছিল সেখানে 100-র উপর বেড হয়েছে, কিন্তু মন্তেশ্বরের স্বাস্থ্যের উন্নয়ন আমরা দেখিনি। মন্তেশ্বরে কোনো অসুস্থকে আজকে হসপিটালে ভর্তি করলে তার একটা এক্সরে হয় না, তার একটা রিপোর্ট হয় না, আমরা বেসরকারি জায়গায় গিয়ে রিপোর্ট করাতে হয়, আমাদের গাদা গাদা টাকা দিতে হয়। এটা আপনারা স্বাস্থ্যের উন্নয়ন বলছেন? আমরা কি চেয়েছিলাম? এখানকার বেকার যুবক যুবতীরা তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে, কিন্তু অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আর তৃণমূলের নেতাদের হাত ধরে অনেককে দেখবেন কেউ 5 লক্ষ, কেউ 10 লক্ষ টাকা দিয়ে প্রাইমারি টাকা এই চাকরি পেয়েছেন, হাই স্কুলের চাকরি পেয়েছেন। আর আমরা কি দেখতে পেলাম? তার একটা দুর্নীতি দেখতে পেলাম, কোটি কোটি টাকা দুর্নীতি দেখতে পেলাম। তার জন্য পার্থ বাবু আপনি জেলে গেলেন, শিক্ষামন্ত্রী ছিলেন। আজকে সে পাপীদের সাথেও ভালো ছেলেরাও তারা আজকে তাদের চাকরি চলে গেল। আপনারা এই প্রশ্ন করবেন না? আপনার এলাকার নেতাদের কাছে জানতে চাইবেন না এই দায়টা কাদের, এই অপরাধটা কাদের? তাই আমি বলতে চাই এখানকার মানুষকে, আপনারা এগিয়ে আসুন, আপনারা জেগে উঠুন, যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের চাকরিতে আপনারা সামনে আসুন, আন্দোলন করুন, বলুন তাদের চাকরি যেন ফিরে পায়। এটা আমরা জানতে চাইছি এখানকার মানুষের কাছে। আমি বলতে চাই এখানকার মানুষ, দেখুন
মুসলিম ভাই আছে এই বরণডালা, কুলে, ঢাকতলা, জামনার বিভিন্ন মুসলিম ভাইরা আছে। এখানকার বলেছে তৃণমূল অনেক নাকি উন্নয়ন করেছে মুসলমানদের। এখানকার যিনি এমএলএ, তিনিও আমাদের সংখ্যালঘু সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি তিনাকে প্রশ্ন করতে চাই, আমাদের সাথে দিয়ে একটা কলেজ হওয়ার জন্য টাকা এসছেন, সেই কলেজটা আজও আটকে আছে কেন? অনেক ছাত্র ছাত্রীদের বর্ধমান যেতে হয়, সাথে দিয়ে একটা কলেজ হলে আমাদের শিক্ষার অনেক উন্নতি হতো, কিন্তু আজকে তারা এখানে নেই। তারা শিক্ষার উন্নয়ন চায় না, পশ্চিমবাংলার শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। তাই আমরা সেই পরিবর্তন আনতে চাই শিক্ষাতেও। তাই 2026-এ আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, বাংলায় পরিবর্তন আসন্ন, শুধু সময়ের অপেক্ষা করুন, পরিবর্তন তো হবেই, এটা আপনারা মনে রাখবেন। আমরা 8 তারিখে কি দেখলাম? প্রতীক জৈন, তিনি আইপিকের কর্ণধার, তিনার বাড়িতে ইডি হানা দিয়েছে। ইডি হানা দেওয়ার সত্ত্বে সেখানে গিয়ে তার সেই হানা যারা আছেন তাদের কাজ করছে। কিন্তু হঠাৎ কি দেখলাম, বাংলার মুখ্যমন্ত্রী, আবার পুলিশ মন্ত্রী, যিনি আবার সংখ্যালঘু মন্ত্রী, তিনি একাই 12টা পদ নিয়ে রেখেছেন, 12টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছেন। তিনি তার পুলিশ নিয়ে সেই আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চোরের মতো ছুটছে। সে ফাইলে কি আছে পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে, শিক্ষিত মানুষ তারা জানতে চাইছে এই সে ফাইলের মধ্যে কি আছে। অনেকে আমাকে আস্তে আস্তে প্রশ্ন করছিল যে আপনাদের কেন্দ্র সরকার কি করছে, এই ফাইল নিয়ে চলে গেল, মমতা ব্যানার্জি অ্যারেস্ট করছে না কেন? কেন তাকে জেলে ভরছে না? আমি এখানে মানুষকে বলতে চাই, আজকে যদি মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে দেয় বা রাষ্ট্রপতি শাসন দিয়ে দেয়, আপনারাই তখন বলবেন যে বিজেপি পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন দাঁড়িয়ে চললো। আমি বলতে চাই 2021-এ যেভাবে মমতা ব্যানার্জি পা ভেঙে সিম্পাথি আদায় করেছিল, দিয়ে ভোটে জিতে এসেছিল, বিজেপি সেই সুযোগটা এবার মমতা ব্যানার্জিকে দেবে না, দেবে না, দেবে না, এটা আপনারা মনে রাখুন। তাই রাষ্ট্রপতি শাসন পশ্চিম বাংলায় হবে না কো, আশা করি যেটা আপনারা চাইছেন, কিন্তু ভোট কিন্তু নিরপেক্ষ ভাবেই হবে। আপনার ভোটটা আপনি নিজে গিয়ে যেতে পারবেন, এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনার সঠিকভাবে তার ব্যবস্থা নিচ্ছে, এটা আপনাদের ঘর আমি বলে দিতে চাই। এই আস্থাটা আপনাদের ঘর দিয়ে যেতে চাই। আপনারা ভরসা রাখুন। অনেকে বলে আমরা ভোট দিই, গণনা কেন্দ্রে গিয়ে ভোট লুট হয়ে যায়। আরে পশ্চিম বাংলায় তো সব লুট হয়ে যাচ্ছে। আমরা আজকেই দেখছিলাম ডানলমের একটা কারখানায় একটা নাবালিকাকে নিয়ে গেছে, এক তৃণমূলের নেতা ধর্ষণ করেছে। শুধু সেই নাবালিকা নয়, আমরা আর্থিকর কাণ্ড ভুলে যাই নাই। আর্থিকরের এক ডাক্তার মহিলাকে ধর্ষণ করে হত্যা করলো এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা এইরকম পশ্চিম বাংলা চাই নেই গো। আমরা একটা সম্প্রীতির বাংলা চেয়েছিলাম, একদিকে আজানের ধ্বনি উঠবে, একদিকে শঙ্খ ধ্বনি বাজবে, সেই বাংলা চেয়েছিলাম। কিন্তু আজকে দেখছি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছে। অনেকে বলছে বিজেপি রাজনীতি, বিভাজনের রাজনীতি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না কো। আমি বলতে চাই, আজকে জগন্নাথ মন্দির করেছে মমতা ব্যানার্জি, কার পয়সায় করেছে? জগন্নাথ মন্দির করেছে এই মুসলমানদের পয়সায়, এই আপনার পয়সায়, আপনাদের সকলে আমাদের করের টাকায় জগন্নাথ মন্দির করেছে। শুধু সেই জগন্নাথ মন্দির করে থামে নেই, সেই জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে সেটাও একটা দুর্নীতি করে জড়িয়ে পড়েছে। এটা আপনারা লক্ষ্য করেছেন। আর একদিকে যখন হুমায়ুন কবির বহরমপুরে তিনি বাবরি মসজিদ করবে বলে উদ্যোগ নিয়েছিল, একদিকে তখন বাংলার তৃণমূল সরকার হুমায়ুন বাবুকে
বহিষ্কার করলো। আমি বলতে চাই, এই বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার কথা, বাংলার মুখ্যমন্ত্রীর এই মিথ্যা প্রতিশ্রুতির কথা, আজও তিনি হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক আছেন। আজকে তিনি যে পথে এগোচ্ছেন, বাংলার তৃণমূল সরকারের মেরুদণ্ডটা ভেঙে দিবার চেষ্টা করেছেন। তিনি এখন আজকেও বলছে, আমি মিডিয়ায় দেখলাম যে তৃণমূলকে হারাবই। আমি বলতে চাই, তৃণমূল অলরেডি হেরে বসে আছে, তার আগে ময়দান ছেড়ে পালাবে পিসি ভাইপো, এটা আপনারা মনে রাখুন। কয়েকদিন আগে আপনাদের যুবরাজ অভিষেক বিদেশ থেকে ঘুরে এসছে, তার রাস্তা ক্লিয়ার দেখে এসছে, তিনি কোথায় যাবেন? আমি তাই এলাকার যেসব তৃণমূল নেতারা আছেন, যে যাকে ভোট দেবে দিক, মুসলমানদের ঘর বলছি না বিজেপিকে ভোট দিতে হবে। আপনারা ভোট বিজেপিকে না দিলে আমাদের কোনো ক্ষতি নেই। তো আমি আপনাদের ঘর বলছি, কোনো হিংসায় কোনো মারামারি আপনারা যাবেন নাই কো। এটা আমি আমার একটা মুসলিম ছেলের অভিজ্ঞতা হয়ে বলে যাচ্ছি। আমি দেখছি মারছে কে? মুসলমান, আর মরছে কে? মুসলমান। এর থেকে দুঃখ জিনিস নেই। বুথ দখল করছে মুসলমান, আর কে মিষ্টি খাচ্ছে কে? ওই পার্টি অফিসে বসে বসে অমুক চ্যাটার্জি অমুক মুখার্জি। এটা আপনাদের ঘর মনে রাখতে হবে। আগামী দিন কিন্তু খুব সতর্ক থাকুন। আগামী দিন কিন্তু খুব ভয়ানক দিন আসছে। বাংলায় পরিবর্তন আসন্ন। আপনাদের ঘর আমি জানিয়ে দিতে চাই, তাই মুসলিম ভাইদের ঘর বলছি, আপনারা সতর্ক থাকুন। কোন তৃণমূলের প্রবচনায় পা দেবেন না কো। আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনার ভোট দিবার ইচ্ছা হবে দিয়ে আসবেন, না হলে কোনো ঝামেলায় আপনি যাবেন না। আমি এই কথাটা বলতে চাই। আজকে এখন এমএলএ আছে মুসলিম, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে সংখ্যালঘুর উন্নয়ন মন্ত্রী কোন মুসলিম একটা বিধায়ক করলো না কেন? এই প্রশ্নটা আমার মুখ্যমন্ত্রীর কাছে জানতে ইচ্ছা করছে, আমার বলতে ইচ্ছা করছে। আপনারা প্রশ্ন করবেন দেখো। আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়িত করবো না গো। আমি দু একটা কথা বলে আমার বক্তব্য রীতি জানবো। কারণ আমাদের বক্তা আছেন আমার গুরুদেব দেবিদা, তিনি বিস্তারিত বলবেন। আমি দেখেছিলাম কয়েকদিন আগে মিডিয়ার মাধ্যমে এখানকার বিধায়ক, এখানকার এক পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলছেন তিনি তুলাবাজ, গন্ডা। একথা কে বলছেন? এখানকার তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন। আর এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি নাম করেই বলছি, আহমদ ভাই বলছেন যে এমএলএ মেমারি 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাওয়ার জন্য 20 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। একথা আমি বলছি না, একথা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছে মন্তসরে। কার বিরুদ্ধে বলছে? এমএলএ এর বিরুদ্ধে বলছে, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে বলছে। আর সিদ্দিকুল্লাহ কার বিরুদ্ধে বলছে? আহমদের বিরুদ্ধে বলছে। একথা কোন বিজেপির নেতা বলে নাই তো, আপনারা দেখেছেন। আর আমি একটা কথা বলতে চাই, এখানে মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিল, মেমারি থেকে গায়াট পর্যন্ত একটা রেল প্রকল্প তিনি শিলান্যাস করে গিয়েছিলেন। সেই রেল প্রকল্পের 500 কোটি টাকা এসে পড়ে আছে। সেই রেল প্রকল্পের এখনো রাজ্য সরকার জমি দিতে পারে নাই কেন্দ্র রেল প্রকল্পকে, সেই উন্নয়ন কাজকে থমকে আছে। তাই এলাকার মানুষকে আমি প্রশ্ন করতে চাই, কেন্দ্র টাকা দিচ্ছে আর সেই প্রকল্প থমকে দাঁড়িয়ে থাকবে কেন? এই প্রশ্ন আপনাদের ঘর করতে হবে, এর জবাব আপনাদের ঘর নিতে হবে। এই কথাটা আমি বলতে চাই। তাই আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়িত করবো না গো। আমি এই নতুন বছরে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আপনাদের খুব ভালো কাটুক, ভালো হোক, বাংলার উন্নয়ন হোক, বাংলার চাকরিজীবীদের চাকরি হোক, বেকার ছেলেরা চাকরি পাক। আপনারা দেখেছেন যার দ্বারাই টাটা থেকে কারখানা চলে গিয়েছিল গুজরাটে,
তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র দামোদর মোদী। আগামী 18 জানুয়ারি সেই সিঙ্গুর ময়দানে ভারতের প্রধানমন্ত্রী আসছে এবং বাংলায় পরিবর্তন 26-এ হবে, আর সেই সিঙ্গুরে শিল্প হবে। এটা আপনাদের জানিয়ে দিতে চাই, বাংলার যুবকদের কর্মসংস্থান হবে। এইটুকু আশা ভরসা রেখে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। ধন্যবাদ ইকবাল ভাই। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্ধমান জেলা কমিটির সদস্য মাননীয় প্রদীপ রায় মহাশয়।